আচ্ছা শোনো, আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 6 বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের ক্যালোরিমিতির ম্যাথ। তো ক্যালোরিমিতির মূলনীতিটা আমরা কতদিন পড়ছিলাম? ক্যালোরিমিতির মূলনীতিটা ছিল দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে নিয়ে আসি তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে। যদি অন্য কোনোভাবে তাপ শক্তির অপচয় না হয় তাহলে গরম বস্তু কর্তৃক বর্জ্য তাপ এবং ঠান্ডা বস্তু কর্তৃক গৃহীত তাপ সবসময় হবে সমান। তাহলে আজকে আমরা সেই টপিকের উপর বেস করে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব। তো প্রথমে একটা ম্যাথ আমরা লিখে ফেলি, আমিও বোর্ডে লিখি, তোমরাও আমার সাথে সাথে একটু লিখে ফেলো। 70°C তাপমাত্রার এক খণ্ড লোহাকে, আচ্ছা ভর লিখে দিই, 70°C তাপমাত্রার 2 কেজি ভরের 20°C তাপমাত্রার কত ভর দিব, ধরো 500 গ্রাম ভরের পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। এক নাম্বার, মিশ্রণের বা চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো, ইকুয়ালস টু হোয়াট? 2 নাম্বার, লোহার বর্জিত তাপ দ্বারা 200 গ্রাম ভরের বরফ সম্পূর্ণরূপে গলানো যাবে কি না। দেখো আমাদের প্রশ্নটাতে কি বলা হয়েছে? প্রশ্নতে বলা হয়েছে 70°C তাপমাত্রার 2 কেজি ভরের এক খণ্ড লোহাকে 20°C তাপমাত্রার 500 গ্রাম ভরের পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। তো প্রশ্নটার দুইটা প্রশ্ন আছে, মিশ্রণের বা চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে, আর একটা হচ্ছে লোহার বর্জিত তাপ দ্বারা 200 গ্রাম ভরের বরফ সম্পূর্ণরূপে গলানো যাবে কিনা। তো এই জাতীয় প্রশ্ন আসলেই প্রথমে আমরা ঘটনা অনুযায়ী একটা চিত্র অঙ্কনের চেষ্টা করব, চিত্রটা অনুযায়ী আমরা ম্যাথ শুরু করার চেষ্টা করব। তো প্রথমে দেখো 70°C তাপমাত্রা এক খণ্ড লোহা আছে। তা আমি কল্পনা করলাম আমার কাছে এরকম একটা লোহার খণ্ড আছে। এই লোহার খণ্ডর প্রথম অবস্থায় তাপমাত্রা হচ্ছে 70°C, যেটাকে আমি T1 হিসাবে কনসিডার করতেছি। তারপরে সেইটার ভর আমি একটু লিখে ফেলি, এই লোহার খণ্ডের ভর হচ্ছে 2 কেজি। তো এখন দেখো এই লোহার খণ্ডটাকে তুমি কি করছো, 500 গ্রাম পানির মধ্যে ছেড়ে দিয়েছো। এখানে ধরো একটা পাত্রে 500 গ্রাম পানি আছে, এই পাত্রের ভেতরে আছে হচ্ছে পানি। তো এই পানির তাপমাত্রা আমরা কনসিডার করতেছি হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 20°C। পানির তাপমাত্রা দেয়া আছে হলো 20°C। পানির আদি তাপমাত্রা, এটাকে আমি T1 লিখলাম। পানির আদি তাপমাত্রা হচ্ছে 20°C এবং এই পানির ভর কত? এই পানির ভর হচ্ছে 500 গ্রাম। দেখো উদ্দীপকে পানির পাত্র নিয়ে কোনো তথ্য দেয়া নেই, যতক্ষণ না পর্যন্ত এই পাত্রের তথ্য দেয়া থাকবে ততক্ষণ পর্যন্ত হিসাব করার দরকার নেই। তো আমাদেরকে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই লোহার টুকরাকে যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, লোহার টুকরাকে নিয়ে পানির মধ্যে তুমি ছেড়ে দিবা। এখন কি ঘটনা ঘটবে প্রথমতই চিন্তা করি। উদ্দীপকের দিকে তাকালে দেখবো লোহার তাপমাত্রা হলো 70°C, যা অনেক বেশি, পানির তুলনায় অনেক বেশি। পানির তাপমাত্রা এখানে কত ডিগ্রি সেলসিয়াস? 20°C। তাহলে এখানে দুইটা বস্তুর ভিতরে তোমাকে আগে বাছাই করতে হবে যে কে তাপ বর্জন করবে, কে তাপ গ্রহণ করবে, বা যদি একাধিক বস্তু থাকে, দুইয়ের অধিক যদি থাকে, তাহলে কে কে তাপ বর্জন করবে, কে কে তাপ গ্রহণ করবে, এই জিনিসগুলো তোমাকে আগে বাছাই করতে হবে। তাহলে আমরা সবসময় জানি ভিন্ন তাপমাত্রার দুইটা বস্তুকে যদি সংস্পর্শে নিয়ে আসো তাহলে সবসময় গরম বস্তুটা তাপ বর্জন করে এবং ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করে। অর্থাৎ যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, আর যার তাপমাত্রা কম সে সবসময় তাপ গ্রহণ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে লোহার তাপমাত্রাটা বেশি এবং পানির তাপমাত্রাটা কম। তাহলে তুমি যদি লোহার টুকরাকে পানির মধ্যে ছেড়ে দাও, তুমি দেখতে পারবা যে লোহার তাপমাত্রা ধীরে ধীরে কমতেছে এবং পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেছে। অর্থাৎ লোহাটা ঠান্ডা হয়ে যাবে, পানিটা তুলনামূলক গরম হয়ে যাবে। এই যে তাপের আদান প্রদানটা হবে, এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায়। তাহলে যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা সমান না হয়ে যায়।
তাহলে দেখো লোহার তাপমাত্রা ছিল 70 ডিগ্রি সেলসিয়াস, এ তাপ বর্জন করতে করতে তার তাপমাত্রা কমবে, এবং পানির তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এ তাপ গ্রহণ করতে করতে তার তাপমাত্রা বাড়বে। তাহলে একটা সময় যায় দুইজনের তাপমাত্রা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেটাকে আমরা বলতেছি মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা। তাহলে এই মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রায় দুইটা বস্তুর বা যতগুলো উপাদান থাকে এই মিশ্রণের সবার তাপমাত্রা কিন্তু সমান হয়ে যায়। যতগুলো উপাদান মিশ্রণে থাকে সবগুলোর তাপমাত্রা কি হয়ে যায় বলতো, সমান হয়ে যায়। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এখানে একজন তাপ বর্জন করবে, একজন তাপ গ্রহণ করবে। তাহলে বোঝার পরে আমরা এই চূড়ান্ত তাপমাত্রা যদি বের করতে চাই, প্রথমেই আমরা ধরে নিব 1 নম্বরের সলিউশনে ধরে নিব যে ধরি মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা যেটা হচ্ছে T2। তোমরা চাইলে এটাকে টি ধরতে পারো, চাইলে এটাকে থিটা ধরতে পারো, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে ধরতে পারো। আমি দেখো যখন গৃহীত তাপ বা বর্জিত তাপের সূত্র পড়াইছিলাম তখন কিন্তু ms ডেল টি এর পরিবর্তে T2 মাইনাস T1 বা T1 মাইনাস T2 এটা ব্যবহার করছি, সেটার সাথে মিল রাখার জন্য আমি T2 ব্যবহার করতেছি। তাহলে চলো এখন আমরা কি করতে পারি সেটা দেখবো। তাহলে যারা যারা তাপ গ্রহণ করে সেই গৃহীত তাপ বের করব, যারা যারা তাপ বর্জন করে সেই বর্জনের তাপটা বা বর্জিত তাপটা বের করব। তাহলে দেখি আমরা প্রথমে কে তাপ বর্জন করতেছে, এখানে লোহা। তাহলে প্রথমে এই লোহার বর্জিত তাপটা বের করার চেষ্টা করি। লোহার বর্জিত তাপ, বর্জিত তাপ বের করার সূত্র কি, Q ইকুয়ালস টু ms T1 মাইনাস T2। এই তাপ মানে এইটুকু আমরা কিন্তু চেঞ্জ করছিলাম। গৃহীত তাপ হলে আমরা লিখবো T2 মাইনাস T1, আর বর্জিত তাপ হলে লিখবো আমরা T1 মাইনাস T2। এভাবে করে লিখলে হবে কি তোমার কনফিউশন হবে না। তুমি যদি ডেল্টি লিখতা তাহলে কি হতো, প্রথমে কি টি লিখবো নাকি পরে তাপমাত্রাটা লিখবো, এটা নিয়ে একটু কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুমি তো যদি এইভাবে লেখো কোনো মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ কি, তুমি চিন্তা করো তাপ যখন বর্জন করে তার তাপমাত্রা কিন্তু আরো কি হয়ে যায়, কমে যায়। তাপ বর্জন করলে তাপমাত্রা আরো কমে যায়, তাই আগের তাপমাত্রাটা বেশি থাকায় T1 কে আমরা আগে লিখতেছি এবং পরবর্তীতে তাপমাত্রাটা কমে যাওয়ায় T2 টাকে আমরা পরে লিখতেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে যে সকল মান দেওয়া আছে সেই সকল মানটাকে আমরা একটু উল্লেখ করি। Q1 দিলাম, M1 দিলাম, S1 দিলাম। তাহলে M1 টা কত, দেখো লোহার ভর দেয়া আছে হচ্ছে আমাদের কাছে 2 কেজি। আর আপেক্ষিক তাপ, যদিও এই জাতীয় প্রশ্নে আপেক্ষিক তাপ উল্লেখ করাই থাকে, উদ্দীপকের নিচেই আপেক্ষিক তাপ দেয়া থাকে। যেহেতু দেয়া নাই তাহলে আমরা মুখস্থ মানটা বসাবো, যদি কখনো দেয়া না থাকে তাহলে অবশ্যই মুখস্থ বসাবো। লোহার আপেক্ষিক তাপ কত, 460, একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। এবার আদি তাপমাত্রা, লোহার আদি তাপমাত্রা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এটাকে ডিগ্রি সেলসিয়াস রাখলেও হয়, তুমি যদি ডিগ্রি সেলসিয়াস রাখো চূড়ান্ত তাপমাত্রা পাবা সেলসিয়াসে, যদি কেলভিনে কনভার্ট করো চূড়ান্ত তাপমাত্রা পাবা কেলভিনে। আমার সাজেশন হচ্ছে সবসময় এসআই তে কনভার্ট করে নিবা, মানে এসআই অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার যে একক কেলভিন সেটাতে কনভার্ট করে নিবা, তাহলে পরবর্তীতে আর কখনো অন্য কোনো হিসাব নিকাশে ঝামেলা হবে না। তা আমরা সবসময় এসআই তে কনভার্ট করার চেষ্টা করব। দেখো এখানে আছে 70 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করার জন্য কি করতে হবে বলতো, 273 কে যোগ করা লাগবে নাকি যা ডিগ্রি সেলসিয়াস তাই কেলভিন হবে? আচ্ছা, একজন কনফিউশন হয়ে বলছিল যে যা ডিগ্রি সেলসিয়াস তাই কেলভিন, যা ডিগ্রি সেলসিয়াস তা কেলভিন হবে কখন, যদি তাপমাত্রার পার্থক্য আকারে থাকে। আমরা বলছিলাম তাপমাত্রার পার্থক্য আকারে যদি থাকে তাহলে যা ডিগ্রি সেলসিয়াস তাই কেলভিন, কিন্তু এখানে তো ইন্ডিভিজুয়াল একটা টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচারকে কেলভিন করার জন্য অবশ্যই 273 যোগ করবা, দেখবা 343 কেলভিন আসে। যোগ করে দেখানোর কোনো প্রয়োজন নেই, সরাসরি লিখলেই হবে। আর কোনো কিছু মান কিন্তু দেওয়া নেই, T2 এর মানটা দেওয়া নেই, T2 এর মান দেওয়া থাকলে তো ম্যাথ করারই দরকার ছিল না। ওকে, তাহলে আমরা একটু মানটা বসাই। 2 গুণন এটা হচ্ছে 460, T1 এর মান হচ্ছে 343 মাইনাস T2 এর মানটা অজানা। তাহলে আমরা একটু গুণ করি, 46 দুগুণে কত আসে, 90 92, তাহলে হচ্ছে 920 T2। আর এই সংখ্যাটা একটু গুণ করে আমাকে অ্যান্সারটা বলো, 920 এর সাথে 343 গুণ। এই ক্যালকুলেশন তো বুঝতে পারতেছো মনে হয়, এই দুইটা গুণ করে এই সংখ্যার সাথে একবার গুণন, এই দুইটা গুণ করে একবার T2 এর সাথে গুণন। আরেকটা লাইন তুমি যদি চাও লিখতে পারো, এখানে তুমি যদি চাও এইভাবে লিখতে পারো, এরকম 920 ইন্টু 343 মাইনাস T2 লিখতে পারো। তবে এটা লেখা আসলে মানে আমার কাছে মনে হয় যে এমনি পারবা তোমরা, এই জন্য আমি ডিরেক্ট লিখছিলাম। এটা একটু কেউ একজন বলো কত আসছে, 31 55 60 বলতে পারো, সমস্যা নেই। 31 55 60, দেখো এটাকে উচ্চারণ করলে আসে 3,15,560, তবে উচ্চারণ করতে যায় যদি কেউ ভুল করে তাহলে সংখ্যাটা লিখতেও ভুল হবে। এই জন্য আমরা পরীক্ষায় নিজে নিজে যখন পড়বো তখন এইভাবেই উচ্চারণ করবো, 31 55 60, ভুল হবে না যেহেতু বড় সংখ্যা। তাহলে লোহার বর্জ্য তাপ বের করা হয়ে গেল। এবার তাপ গ্রহণ করতেছে কে সেটা দেখার আগে দেখবা যে আর কেউ কি তাপ বর্জন করে কিনা। এই পুরো ম্যাথে আর কেউ কি তাপ বর্জন করতেছে? না,
তাহলে যদি আরো কেউ বর্জন করতো তাহলে সেই বর্জিত তাপ বের করতাম। যেহেতু আর কেউ বর্জন করতেছে না, তাহলে আমরা এবার গৃহীত তাপের কাছে চলে যাব। তাপ কে গ্রহণ করবে? পানি। তাহলে পানির গৃহীত তাপ। তো এখন গৃহীত তাপ বের করার যে সূত্র সেটা হচ্ছে ms T2 - T1। তাহলে আমরা এখানে T2 কে কেন আগে দেখলাম? তার কারণ তাপ গ্রহণ করলে তাপমাত্রা বেড়ে যাবে। এখন দেখো m এর মান এর আগেও ব্যবহার করছিলাম, আরেকবার ব্যবহার করতেছি, তাই m2 s2 T1 এর উপরে একটা প্রাইম দিয়ে দিলাম, কিন্তু T2 এর কোনো পরিবর্তন হবে না। তাই এখানে m1 এর মান m2 এর মান কত, অর্থাৎ পানির ভর। দেখো পানির ভর দেয়া ছিল 500 গ্রাম। গ্রাম রাখলে অবশ্যই, গ্রাম থাকলে অবশ্যই কেজি করতে হবে, এটাকে কেজি করলে হবে 0.5 কেজি। এবার এস আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ আমরা সবাই জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং আদি তাপমাত্রাটা কত? পানির আদি তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো এই 20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করলে কত আসবে? 293 কেলভিন। তো যে কয়েকটা মান জানি সেই কয়েকটা আমরা একটু বসাবো। এম এর মান হচ্ছে 0.5, এস এর মান হচ্ছে 4200, T2 এর মান আমরা জানি না, আর T1 এর মান হচ্ছে 293। তো এটা একটু হিসাব করে দেখো, এখানে আসবে হচ্ছে 2100 T2, ওই 2100 সাথে আবার 293 একটু গুণ কর, 6,15,300। যদি কনফিউশন হয় তোমরা বলবা 615300, ঠিক আছে, সমস্যা নেই। মানে আমাদের তো লিখিত পরীক্ষা, আমাকে তো আর কেউ জিজ্ঞাসা করবে না। এই জন্য তুমি যেভাবে পড়লে, তোমার উচ্চারণটা যেভাবে করলে অ্যান্সার ভুল আসবে না সেটাই করবা। তাহলে দেখো গৃহীত তাপ আর বর্জিত তাপ হয়ে গেছে। এখন এই পুরো ম্যাথে অন্য কোথাও কি তাপ শক্তির আদান প্রদানের কথা বলছে বা তাপ শক্তির অপচয়ের কথা বলছে? তাহলে যদি অন্য কোনোভাবে তাপ শক্তির অপচয় না হয়, তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে বলতে পারি গৃহীত তাপ আর বর্জিত তাপ সবসময় কি হবে? সমান। তাহলে আমরা একটু পরের অংশে এই পাশে লিখি, ক্যালোরিমিতির মূলনীতি হতে, ক্যালোরিমিতির মূলনীতি হতে আমরা জানি মোট বর্জিত তাপ ইজ ইকুয়ালস টু মোট গৃহীত তাপ। তাহলে দেখো এখানে বর্জিত তাপ টোটাল কয়টা আছে? বর্জিত তাপ টোটাল আছে হচ্ছে একটা, তাহলে সেই একটাই লিখবো। গৃহীত তাপ কয়টা আছে? একটা, তাহলে সেটাই লিখবো। যদি একাধিক থাকে তাহলে সেগুলাকে যোগ করে লিখতে হবে। ধরো গৃহীত তাপ থাকলে দুইটা, তাহলে হবে দুইটার যোগফল ইকুয়ালস টু একটা বর্জিত তাপ। যতগুলা গৃহীত তাপ থাকবে সবগুলাকে যোগ করে লিখবা, যতগুলা বর্জিত তাপ থাকবে সবগুলাকে যোগ করে লিখবা। এখন একটু মানটা বসাই। T1 এর মানটা কত? 315560, 315560 মাইনাস 920 T2 ইকুয়ালস টু 2100 T2 মাইনাস 615300, 615300। চলো এখানে হিসাব নিকাশ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবা। যেহেতু বড় সংখ্যা, একটা ডিজিট তুমি ক্যালকুলেটরে তুলতে যদি ভুল করে ফেলো তাহলে পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। তো এখন আমরা কি করব, যেহেতু T2 মানে চূড়ান্ত তাপমাত্রা বের করব, সবগুলা T2 কে এক পাশে করে নেই, সবগুলো সংখ্যাকে এক পাশে করে নিই। তাহলে এই পাশে আসছে 2100 T2 প্লাস 920 T2, আর এই পাশে হচ্ছে 3,15,560 প্লাস 6,15,300। তো আমরা এই পাশে একটু যোগ করলে কত আসবে? 2100 3020, তাহলে এই পাশে আসতেছে হচ্ছে 3020 T2, আর এই পাশে 3 লাখ 6 লাখ 9 লাখ 15 15 30, 9,30,000 500 আর 3 800 860, 9,30,860। দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে T2 টা আমরা বের করব। তাহলে T2 এর সাথে এই রাশিটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে সংখ্যাটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 3020। এটা আমার একটু মুখে মুখে করতে প্যারা খাইতে হবে, তো তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেটর। 308.23 কেলভিন। তাহলে দেখো আমরা যে করতেছি, এই করার পরে উত্তর হবে কিনা তার একটা ধারণা আমরা নিতে পারবো। কিভাবে নিতে পারবো? আমরা প্রথমেই বললাম যে গরম বস্তু সবসময় তাপ বর্জন করবে, তাপ বর্জন করলে তার তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু কমবে। দেখো গরম বস্তুর প্রথমে তাপমাত্রা ছিল 343 কেলভিন, পরবর্তীতে তার তাপমাত্রা হয়ে গেছে 308 কেলভিন, তার মানে তাপমাত্রা কিন্তু কমছে। আর ঠান্ডা বস্তুর তাপমাত্রা ছিল প্রথমে 293 কেলভিন, পরবর্তীতে হয়ে গেছে 308 কেলভিন, তার মানে তার তাপমাত্রা বেড়ে গেছে। অর্থাৎ আমাদের ম্যাথ হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। দেখো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে বেসিক, মাত্র দুইটা ধাপ আছে, আরো ধাপ বাড়তে পারে। আপাতত দেখো এটা বুঝতে পারছো কিনা। যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। পরের ম্যাথ 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে বলছে লোহার বর্জিত তাপ দ্বারা 200 গ্রাম ভরের বরফ সম্পূর্ণরূপে গলানো যাবে কিনা। দেখো এই জিনিসটা আমি একটু গল্পের মতো চিন্তা করি, প্রথমে একটা গল্প চিন্তা করি।
ধরো আমার কাছে এই একটা মোবাইল আছে, ধরো না আসলেই আছে মোবাইল একটা আছে। আচ্ছা ধরো এই মোবাইল আমি বিক্রি করব, বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি 5 কেজি গোস্ত কিনতে চাই, গরুর গোস্ত। এই মোবাইল বিক্রি করে আমার উদ্দেশ্য, আমি খুব গরুর গোস্ত খাইতে ইচ্ছা করতেছে, আমার কাছে টাকা নেই, আমি মোবাইলটা বিক্রি করব, বিক্রি করে 5 কেজি গরুর গোস্ত কিনবো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখন বলো তো গরুর গোস্ত কিনতে পারবো কি না, এটা কি বের করলে বা কি তথ্য জানা থাকলে বুঝতে পারবো? ফোন বিক্রি করে কত টাকা পাইছি আর 5 কেজি গরুর গোস্তের দাম। ক্লিয়ার? ফোন বিক্রি করা টাকা দিয়ে গরুর গোস্ত কিনতে চাই, তাহলে আমি ফোন বিক্রি করে কত টাকা পাইছি সেটা জানতে হবে, এবং 5 কেজি গোস্তের দাম কত সেটা জানতে হবে। দেখো যে কথাটা বললাম তার সাথে এই ম্যাথের মিল খুঁজো। তোমাকে বলছে লোহার বর্জিত তাপ দ্বারা 200 গ্রাম বরফ গলানো যাবে কিনা, তাহলে লোহা যতটুকু বর্জন করবে সেটা দিয়ে মানে ফোন বিক্রির টাকা, 200 গ্রাম বরফ গলানো যাবে কিনা, তার মানে ওই যে গরুর গোস্তের দাম। কম্পেয়ার করতে পারতেছি কি? তাহলে এখানে কি কি বের করলে বোঝা যাবে হচ্ছে গলবে কিনা? লোহা কতটুকু বর্জন করতেছে এবং গলতে কতটুকু তাপ প্রয়োজন হয়। তাহলে চলো আমরা এটা একটু বের করে ফেলি। তাহলে প্রথমে মানে আগে বুঝতে হবে যে কি করব কেন করবো, এটা কি ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে আমরা একটু বের করি। প্রথমে হচ্ছে লোহার বর্জিত তাপ বের করি, লোহার বর্জিত তাপ। তো বর্জিত তাপ বের করার জন্য সূত্র হচ্ছে Ms(T1 - T2)। দেখো এম এর মান কত, লোহার ভর কত ছিল ভাইয়া? লোহার ভর ছিল হচ্ছে 2 কেজি। লোহার আপেক্ষিক তাপ কত? 460। T1 এর মান কত? T1 এর মান কত ছিল লোহার? T1 হচ্ছে 343 কেলভিন। আর T2 কত? দেখো লোহার তাপমাত্রা ছিল কত? 70 ডিগ্রি সেলসিয়াস, পরে তো মিশ্রণের তাপমাত্রায় চলে আসছে 308.23, তাই না? তাহলে লোহা সর্বোচ্চ কতটুকু বর্জন করতে পারবে? এই যে 308.23 তাপমাত্রায় যাইতে যতটুকু করা লাগে। মান বসাও। কেউ যদি চাইতো এই যে এখানেও না মান বসায় কাজটা করতে পারতো, এই যে এই জায়গায় এখানে বসাইলেও করতে পারতো, সেম অ্যান্সার আসবে। এই যে এখানে সরাসরি লিখবা যে গ হতে পাই বা 1 নং হতে পাই, এখানে T2 এর মানটা বসাই দিলেই হয়। দেখো তো এটা কত আসে। জি ভাইয়া, লোহার তাপমাত্রা কত ছিল? 70 ডিগ্রি সেলসিয়াস। লোহা কি তাপ গ্রহণ করছে না বর্জন করছে? বর্জন করছে। বর্জন করার পরে কত তাপমাত্রা হয়েছে তার? 308। তাহলে কতটুকু বর্জন করছে তুমি কেমনে বের করবা? T1 হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস বা 343 কেলভিন, আর T2 হচ্ছে পরবর্তীতে লোহার তাপমাত্রা যা হয়েছে, তার মানে 343 কেলভিন থেকে তাপমাত্রা 308 কেলভিনে যাওয়ার জন্য কতটুকু তাপ সে বর্জন করছে, এটাই হলো লোহার বর্জিত তাপ। ক্লিয়ার? তাপমাত্রা কমছে না 343 থেকে 308, তাহলে তাপমাত্রা কমে কখন? যখন সে তাপ বর্জন করে। ক্লিয়ার? দেখো তো একটু কত আসে। 31,998.4 এত জুল। আচ্ছা তাহলে মোবাইল বিক্রি করে কত টাকা পাইছি সেটা হয়ে গেছে। 98 বলছিলাম না। আচ্ছা তাহলে দেখো এই যে লোহার বর্জিত তাপ, এটা আমার গল্পের সাথে তুলনা করলে এটা কিসের দাম বলতো? মোবাইল বিক্রি করে টাকা পাইছে। মোবাইল বিক্রি করে 31,988 টাকা পাইছে। মজার বিষয় হলো আমার ফোনের দামই হলো 20,000 টাকা। আচ্ছা নতুন যখন কিনছিলাম। এবার দেখতে হবে 5 কেজি গরুর গোস্তের দাম কত। তো 5 কেজি গরুর গোস্তের জায়গায় এখানে কি আছে? 200 গ্রাম ভরের বরফ আছে। তাহলে দেখি 200 গ্রাম ভরের বরফে গলাইতে কতটুকু তাপ লাগে। তাহলে এত কিছু না লিখে সরাসরি আমি লিখি বরফ গলাতে প্রয়োজনীয় তাপ। এখন একটু খেয়াল করে দেখেন, বরফ গলাইতে প্রয়োজনীয় তাপ বের করবেন। বরফের কোনো তাপমাত্রা দেয়া আছে? যদি বরফের কোনো তাপমাত্রা দেয়া না থাকে তাহলে ধরবেন যে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন দেখেন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ গলবে, গলে কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। তাহলে এখানে কি এমন কোনো তথ্য বলছে যে বরফ গলে পানিতে পরিণত হয়ে সেই পানির তাপমাত্রা আবার বাড়াও? এমন কোনো কথা বলেনি, শুধুমাত্র বরফ গলানোর কথা বলছে। যদি শুধুমাত্র বরফ গলানোর কথা বলে তার মানে শুধু বরফ গলাইতে কতটুকু তাপ লাগে। বরফ গলানো মানে 0 ডিগ্রি এর বরফ 0 ডিগ্রি এর পানিতে পরিণত হচ্ছে। তাহলে বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না? অবস্থার পরিবর্তন হলে কি টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়? এই ক্ষেত্রে যে তাপ গ্রহণ করে সেই তাপকে আমরা কি বলি? সুপ্ত তাপ। তাহলে এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ বের করার সূত্র কি হবে মনে আছে? MLF, সুপ্ত তাপ আসবে, আপেক্ষিক তাপ এস কিন্তু আর আসবে না। তাহলে এখন এটাকে আমি একটু কষ্ট করে কিউ প্রাইম দেই। এম এর মান কত? এম বরফের ভর কত বলে দিছে? 200 গ্রাম। কেজি করলে 0.2 কেজি। এলএফ এর মান কত তোমাদের বই অনুযায়ী? 3,34,000 জুল পার কেজি। আমি আবারও বলতেছি পুরাতন বইয়ে 3,36,000 ছিল, গুগলে বা উইকিপিডিয়াতে সার্চ দিলে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। তো তোমরা যখন পরীক্ষায় এমসিকিউ আকারে আসবে অবশ্যই বইটা ফলো করবা, মান দেয়া না থাকলে বইটা ফলো করবা,
আর যদি প্রশ্নে কোনো কিছু দেয়া থাকে তাহলে তো সেটাই সত্য। প্রশ্নে যদি 3,34,000-এর জায়গায় বলে শুধু 3 লাখ, তাহলে তাই সত্য, মানে সিকিউতে মান দেয়া থাকে। তাহলে আমরা এটা একটু হিসাব করি, 0.2 ইন্টু 3,34,000, একটু এটা ক্যালকুলেট করো। 66,800, এটা না? এখন দেখো আমি মোবাইল বিক্রি করে কয় টাকা পাইলাম? 31,988 টাকা। 5 কেজি গরুর গোস্তের দাম কত? 66,800 টাকা। 66,800 টাকা তার দাম, আর আমার কাছে আছে কয় টাকা? 31,000 টাকা। তাহলে আমি কি 5 কেজি গরুর গোস্ত কিনতে পারবো? কেমনে পারবো? আমার কাছে আছে 31,000 টাকা, আর লাগবে 66,000 টাকা। পারবো না। আচ্ছা, তাহলে বলছে গলানো যাবে কিনা? তাহলে যেহেতু কিউ প্রাইম ইজ গ্রেটার দেন কিউ, অতএব সম্পূর্ণ বরফ গলানো যাবে না। এই টাইপের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? বোর্ড কোশ্চেন খুললেই দেখবে এই টাইপের ম্যাথ আসে। আচ্ছা, এখন দেখো ম্যাথ আসলে এই পর্যন্তই শেষ হয়ে যায়, তবে আমরা একটু রিস্ক ফ্রি থাকবো। যখনই দেখবো সম্পূর্ণ বরফ গলবে না, তখনই ঠিক কতটুকু বরফ গলবে সেটা বের করবা। যখনই দেখবা সম্পূর্ণ বরফ গলতেছি না, তখন ঠিক কতটুকু বরফ গলবে সেটা বের করবো। তাহলে ভাইয়া সেটা কেমনে বের করবো? এখন ধরো ওই যে দোকানদারের সাথে আমার কনভারসেশনের কাছে আমি আর যাই, তো আমি প্রথমে ফোন বিক্রি করছি, ফোন বিক্রি করে কত টাকা পাইছি? 31,988 টাকা। এই টাকা নিয়ে দোকানদারের কাছে গেলাম, বললাম যে ভাই আমাকে একটু কষ্ট করে 5 কেজি গরুর গোস্ত দেন। 5 কেজি গরুর গোস্তের দাম কত? বললো যে ভাই 66,800 টাকা। আমি বললাম আমার কাছে তো এত টাকা নাই, তাহলে ও কি আমার 5 কেজি গরুর গোস্ত দিবে? আমি যদি তাকে 31,988 টাকা দিই, 5 কেজি গরুর গোস্ত না দিক কিছুটা দিবে না? অর্ধেক দিবে, বা হচ্ছে 2 কেজি দিবে, 3 কেজি দিবে, যাই হোক কিছুটা তো দিবে। এখন সে কতটুকু দিবে হিসাব করবে কিভাবে? ধরো 1 কেজি গরুর গোস্তের দাম 10,000 টাকা, কিছু একটা ধরো এইভাবে হিসাব করবে যে 10,000 টাকায় পাওয়া যায় 1 কেজি, 1 টাকায় কত কেজি পাওয়া যাবে? আর তোমার কাছে আছে কত টাকা? 31,988 টাকা। তাহলে এত টাকায় কত কেজি গরুর গোস্ত পাওয়া যাবে? বুঝতে পারতেছি কি? তাহলে এত টাকায় কত কেজি গরুর গোস্ত পাওয়া যাবে সেটা বের করতে হবে। তার মানে এত জুল তাপে কতটুকু বরফ গলবে সেটা বের করতে হবে। তার জন্য ওই যে গরুর গোস্ত যেরকম 1 কেজি গরুর গোস্তের দামটা জানা লাগবে, ঠিক তেমনি ভাবে 1 কেজি বরফ গলাইতে কতটুকু তাপ লাগে সেটা জানতে হবে না? সেটা কত, কে বলতে পারবা? এই যে এখানে লেখা আছে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3,34,000 জুল পার কেজি। বলতে কি বোঝায়? 1 কেজি বরফ গলাইতে এত জুল তাপ লাগে। আমরা কিন্তু এটাকে অনুধাবনমূলক প্রশ্ন আকারেও পড়ছিলাম, মনে আছে? 1 কেজি বরফকে গলাইতে কতটুকু তাপ লাগে? 3,34,000 জুল তাপ লাগে। তাহলে এখন আমরা এই কাজটা এখানে করে ফেলি, যে আমরা জানি কি জানি? 3,34,000 জুল তাপে বরফ গলে কতটুকু গলে ভাইয়া? মাত্র 1 কেজি। তাহলে 1 জুল তাপে বরফ গলবে কতটুকু? 1 ডিভাইডেড বাই 3,34,000 কেজি। তোমার কাছে আছে কতটুকু তাপ বলো তো? 31,988। তাহলে এটা একটু হিসাব করো, 31,988.4 জুল তাপে বরফ গলে 31,988.4 ডিভাইডেড বাই 3,34,000 কেজি, 0.09577 কেজি। তো কেজি দেখলে কম্পেয়ার করা অসুবিধা হয়, আমি যদি গ্রামে করি তাহলে আসবে 95.77 গ্রাম। কিভাবে করলাম বলতো? 1000 দিয়ে গুণ গুণ করতে 1000 দিয়ে সেম অ্যান্সার আসে কিনা? তাহলে এখন দেখো, তোমার কাছে বলছিল যে কত গ্রাম বরফ গলাইতে? কত গ্রাম বরফ গলাইতে বলছিল? 200 গ্রাম। তুমি কি পুরো 200 গ্রাম গলাইতে পারবা? না। কতটুকু পারবা? 95.77 গ্রাম বরফ গলাইতে পারবা। ওই যে 5 কেজি গরুর গোস্ত কিনতে পারবা না, কিন্তু 2 কেজি বা 3 কেজি কিছু একটা পারবা। তাহলে যখনই দেখবা যে বরফ সম্পূর্ণ গলতেছে না, তুমি একটু কষ্ট করে এই কাজটা করবা। এখন এটা ঐকিক নিয়ম না করে সূত্রের সাহায্যে করা যায় এই কাজটা। তাহলে সূত্রের সাহায্যে যদি করতে চাও তাহলে কিভাবে করতে হবে? দেখো, আমরা ধরে নিব যে ধরি m কেজি বরফ গলবে, ধরো x কেজি বা m কেজি ধরলাম, x কেজি বরফ গলবে। তো তখন বরফ গললে সূত্র কি? q ইকুয়ালস টু mlf। তো তুমি m এর জায়গায় ভর ধরবা x, তাহলে x কেমনে বের করবা? x ইকুয়ালস টু q ডিভাইডেড বাই lf। এই qটা কি? তোমার কাছে কতটুকু তাপ আছে সেটা কতটুকু দেখো তো? 31,988.4 ডিভাইডেড বাই 3,34,000। দেখো এখানে যে ক্যালকুলেশন, এখানে কিন্তু এক্সাক্ট সেম ক্যালকুলেশন। তাহলে যার যেটা ভালো লাগে সে সেইটা করতে পারে।
এম ধরতে পারো। দেখো এম কয়বার অলরেডি ব্যবহার করছি, এম এম প্রাইম হয়ে গেছে একই ম্যাথের ভিতরে, আবার তাহলে একটু আরেকবার প্রাইম দিতে হইতো, তাহলে এম ডাবল প্রাইম হইতো, দেখতে কেমন যেন লাগতো, এই জন্য আমি এক্স ধরছি। তুমি চাইলে ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই পদ্ধতিতেও করতে পারো, এটাতেও করতে পারো। আমার ব্যক্তিগতভাবে ঐকিক নিয়মটা পছন্দ হয়, ছোটবেলায় খুব ভালো লাগতো, এই জন্য ওটা আবার করি। এই ম্যাথটা কি বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার সবার কাছে? কারো মনে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা পরের ম্যাথটার দিকে চলে আসি। দেখো এবার আমাদের কাছে ধরো, এবার বলে দিছে ধরো 10°C তাপমাত্রার, আচ্ছা আগের বার পানির তাপমাত্রা কত ছিল? পানিটাকে গরম পানি নিয়েছিলাম না ঠান্ডা পানি নিয়েছিলাম? আচ্ছা, তাহলে 10°C তাপমাত্রার ধরো 200 গ্রাম ভরের এক খণ্ড তামাকে 90°C তাপমাত্রার 90°C তাপমাত্রার 1 কেজি ভরের লোহার 90°C তাপমাত্রার 1 কেজি ভরের লোহার পাত্রে রাখা 700 গ্রাম, আচ্ছা 700 না দিয়ে 500 দিয়ে হিসাব করতে সুবিধা হবে, 500 গ্রাম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। তাহলে ঘটনাটা আবার একটু পড়ে শোনাই। এবার কি হচ্ছে, 10°C তাপমাত্রার 200 গ্রাম ভরের এক খণ্ড তামা আছে, সেই তামার তাপমাত্রা, সেই তামাটাকে আমরা কি করতেছি 90°C তাপমাত্রার 1 কেজি ভরের একটা লোহার পাত্রে রাখা 500 গ্রাম ভরের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তো আবারও প্রশ্ন বলছে মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো, এবং ওই লোহার বর্জিত, এবার তারা লোহা তাপ বর্জন করবে না, আচ্ছা লোহার বর্জিত তাপ বলা যাবে, লোহার বলবো না পানির বলবো, লোহারই বলি, সমস্যা নেই। লোহার বর্জ্য তাপ দ্বারা 200 গ্রাম ভরের এবং হচ্ছে -5°C তাপমাত্রার বরফকে সম্পূর্ণ গলানো যাবে কিনা। 200 গ্রাম ভরের -5°C তাপমাত্রার বরফ সম্পূর্ণ গলানো যাবে কিনা। প্রশ্নটা কিন্তু একই রকম, জাস্ট কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে, আগের ঘটনার সাথে এখানে কিছু ঘটনা অ্যাড করা হয়েছে বা কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে। তাহলে চলো আমরা দেখি এই ম্যাথটা করতে পারি কিনা। তাহলে আগের বারের মতোই আমাদেরকে কি করতে হবে, আগে কি কি ঘটনা ঘটছে সেটাকে আমরা নিজেদের মতো করে একটু চিত্রায়িত করি, ঘটনাটাকে কল্পনা করি, তারপরে আমরা কি করতে পারবো যে কে তাপ বর্জন করছে কে তাপ গ্রহণ করছে এই জিনিসটা আমরা বের করতে পারবো। কে তাপ গ্রহণ করছে কে তাপ বর্জন করছে এই জিনিসটা যদি আমি বের করতে পারি, তাহলে ওই ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে মোট বর্জিত তাপ ইকুয়ালস টু মোট গৃহীত তাপ, সেখান থেকে আমরা চূড়ান্ত তাপমাত্রা অতি সহজে বের করতে পারবো। তো চলো ঘটনাটাকে একটু কল্পনা করি। এবার তোমার কাছে আছে 10°C তাপমাত্রার এক খণ্ড তামা। তাহলে দেখো তোমার কাছে আছে তামা যার তাপমাত্রা হচ্ছে 10°C, এটা হচ্ছে তার আদি তাপমাত্রা, এবং তার ভর হচ্ছে 200 গ্রাম। এই তামার খণ্ডকে তুমি একটা পাত্রের মধ্যে রাখা পানির মধ্যে ছেড়ে দিছো, পাত্রের ভিতরে পানি আছে, পাত্রের ভিতরে পানি আছে। এই পাত্রটা কিসের তৈরি? লোহার তৈরি। তো লোহার তৈরি এই পাত্রটা, লোহার তৈরি এই পাত্রটার তাপমাত্রা বলা ছিল হলো 90°C, এটা হচ্ছে T1, এবং এই পাত্রের ভর বলা ছিল কত? 1 কেজি ভরের লোহার পাত্র। দেখো প্রশ্ন থেকে এই ডাটাগুলা ঠিকঠাক মতো কালেক্ট করাও একটা বিষয়, ডাটাগুলো অনেকের কনফিউশন হয়ে যায় যে ভাইয়া 500 গ্রাম এটা কিসের ভর, 90°C এটা কার তাপমাত্রা, তারপরে 1 কেজি ওটা কার ভর। প্রশ্ন পড়ে এই জিনিসগুলো আগে ভালো মতো বাছাই করতে হবে। তাহলে 1 কেজি ভরের লোহার পাত্র, তাহলে পাত্রের ভর 1 কেজি, 90°C তাপমাত্রার সেই পাত্রটা ছিল। তাহলে এখন দেখো ভিতরে আছে পানি, এই পানির ভর কতটুকু দেয়া আছে? পানির ভর আছে হচ্ছে 500 গ্রাম। দেখো পানির আদি তাপমাত্রা বলে কিছু কি দেওয়া আছে? পানির আদি তাপমাত্রা কিছু দেয়া আছে? তাহলে শোন, এই ক্ষেত্রে তুমি চিন্তা করবা, ধরো তুমি চা খাবা, 1 কাপ, কাপের ভিতরে তুমি গরম চা ঢেলে দিছো, তাহলে বলো তো কাপ কি ঠান্ডা থাকবে না কাপ গরম হয়ে যাবে? তাহলে পাত্রের থাকা তরল এবং পাত্রের তাপমাত্রা সেম ধরে ম্যাথ করতে হবে এই ক্ষেত্রে, যদিও এক্সাক্ট সেম হয় না, তারপরে আমরা হিসাবে সুবিধার জন্য এটুকু ধরে নিব। পাত্রে থাকা তরলের তাপমাত্রা এবং পাত্রের তাপমাত্রা সবসময় কি ধরবো? সমান। আরো একবার বলি, পাত্রে থাকা তরলের তাপমাত্রা এবং পাত্রের তাপমাত্রা সবসময়
সমান হবে। তাহলে দেখি তো পাত্রের তাপমাত্রা কত ছিল, পাত্রের তাপমাত্রা ছিল 90°C, তাহলে পানির তাপমাত্রাও কত হবে 90°C। দেখো উদ্দীপকের সমস্ত ইনফরমেশন আমরা কালেক্ট করে ফেলছি। এখন আমাদেরকে বলতে হচ্ছে মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে। তাহলে আগে বুঝতে হবে যে কে কে তাপ বর্জন করবে, কে কে তাপ গ্রহণ করবে। তো আমরা তো জানি যাদের তাপমাত্রা বেশি তারা তাপ বর্জন করে, আর যাদের তাপমাত্রা কম তারা সবাই কি করবে, তাপ গ্রহণ করবে। তাহলে দেখো এখানে তাপমাত্রা বেশি কয়জনের, দুইজনের। পানির তাপমাত্রা বেশি এবং পাত্রের তাপমাত্রাটাও বেশি, তাদের তাপমাত্রা হচ্ছে 90 এবং তামার তাপমাত্রা কত 10°C। আচ্ছা এখানে একটা জিনিস অ্যাড করি, ধরো লোহার পাত্রের তাপমাত্রা 90°C কিন্তু পানির তাপমাত্রা 100°C, তাহলেও কিন্তু এরা দুইজনই বর্জন করবে। যারা যারা বেশি তাপমাত্রায় তারা সবাই দিবে, আর যার তাপমাত্রা কম তারা সবাই নিবে। তার জন্য তো দুইজনের তাপমাত্রা এক্সাক্ট সেম হতে হবে এমন কিন্তু কথা না। পানি 100, পাত্র 90 এবং ওই তামা হলো 10, তাহলে পানি এবং পাত্র দুইজনই বর্জন করবে এবং ওই তামাটা সেই তাপ কি করবে, গ্রহণ করবে বা অ্যাবজর্ব করবে। তাহলে এখন একটু জিনিসটা চিন্তা করি, এখানে তাপ বর্জন করতেছে কে, লোহার পাত্র এবং পানি, এবং গ্রহণ করবে কে, তামা। যেহেতু সব বোঝা হয়ে গেছে তাহলে আবার আগের বারের মতো ম্যাথটা করা শুরু করি। তাহলে ধরি চূড়ান্ত তাপমাত্রা বা মিশ্রণের তাপমাত্রা ধরলেই হলো চূড়ান্ত তাপমাত্রা ইজ ইকুয়ালস টু T2। তাহলে কে কে তাপ গ্রহণ করতেছে, কে কে তাপ বর্জন করতেছে, সেই অনুযায়ী আমরা গৃহীত তাপ আর বর্জিত তাপ বের করে ফেলবো। তাহলে প্রথমে হচ্ছে ধরো পানির আমরা বর্জিত তাপ বের করি, পানির বর্জিত তাপ। তো বর্জিত তাপ Q ইকুয়ালস টু MS T2 মাইনাস T1 নাকি T1 মাইনাস T2, T1 মাইনাস T2। তোমরা চাইলে ডেলটি দিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে M এর মান কত, পানির ভর ছিল হচ্ছে 500 গ্রাম, গ্রামকে কেজি করলে হবে 0.5 কেজি। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির আদি তাপমাত্রা ছিল 90°C, কেলভিন করলে হবে 363 কেলভিন। আর T2 এর মানটা আমরা জানি না, একটু মান বসানোর চেষ্টা করি। এম এর মান হচ্ছে 0.5, আপেক্ষিক তাপ হচ্ছে 4200, T1 এর মান হচ্ছে 363, T2 এর মান আমরা জানি না। একটু ক্যালকুলেট করলে দেখা যাবে এই পাশে আসছে 2100 T2, আর 2100 সাথে 363 গুণ করো তো কত আসে, বলো। 762300, এইভাবে বললেই তো হয়। ওকে, পানির বর্জ্য তাপ বের করা হয়ে গেছে। তাপ কি শুধু পানি বর্জন করবে, আরো বর্জন করবে, কে বর্জন করবে, লোহা বা পাত্র। তাহলে আমরা এভাবে লিখবো যে লোহার পাত্রের বর্জিত তাপ। তো বর্জিত তাপ কেমনে বের করে, Q ইকুয়ালস টু MS T1 মাইনাস T2, M2S2 T1 প্রাইম দিয়ে দিলাম। এবার লোহার পাত্রের ভর কত, লোহার পাত্রের ভর হচ্ছে 1 কেজি। কেজি থাকলে কিছু কি করা লাগবে বলো, কিছুই করা লাগবে না। লোহার আপেক্ষিক তাপ কত, 460 জুল পার কেজি পার কেলভিন। T1 প্রাইমটা কত, 90°C বা 363 কেলভিন। তাহলে 1 ইন্টু 460 ইন্টু T1 এর মান 363 মাইনাস T2। তাহলে 460 এর সাথে 363 গুণ করলে কত আসে একটু বলো তো, ঠিক আছে। আচ্ছা, বর্জিত তাপ বের করা হয়েছে। আর কেউ কি তাপ বর্জন করছে, দেখো তো এই ঘটনায় আর কেউ কি তাপ বর্জন করছে, না। তাহলে এখন গৃহীত তাপের কাছে যাইতে হবে। তাপ কে গ্রহণ করছে, তামা। তো লিখি তামার গৃহীত তাপ, গৃহীত তাপ Q ইকুয়ালস টু MS T2 মাইনাস T1। তাহলে M3 দিলাম, S3 দিলাম। তাহলে এখন দেখো M3 তামার ভর কত ভাইয়া, 200 গ্রাম। গ্রাম থাকলে কেজি করতে হয় 1000 দ্বারা ভাগ করলাম। এস তামার আপেক্ষিক তাপ কার মনে আছে, 400, গুড। রূপারটা কত, সীসা, গুড। তোমাদের যে ছক দেওয়া হয়েছিল সেই ছকে সব থেকে কম আপেক্ষিক তাপ কোন পদার্থের, সীসারই, 130। এর নিচে কোনটা নাই, ছকে খুঁজে দেখবে, মানে ওই ছকে আর কি।
T1 এটা কত ভাইয়া? এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন করলে আসবে হচ্ছে 283 কেলভিন। তাহলে এম এর মান কত? 0.2। এস এর মান কত? 400। T2 এর মান জানি না, T1 এর মান 283। তাহলে এটা হচ্ছে 4 দুগুণ 8 মানে হচ্ছে 80। 80 না এটা? 80 T2, 80 সাথে 283 গুণ করলে কত আসে? 640। ঠিক আছে না? ওকে। আচ্ছা, গৃহীত তাপ আর বর্জিত তাপগুলাকে বের করা হয়ে গেছে। আর কোন গৃহীত তাপ কি আছে? তাহলে এখন ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি আমাদেরকে কি বলে? বর্জিত তাপ আর গৃহীত তাপ সবসময় কি হবে? সমান। তাহলে আমরা আগের বারের মতোই কাজটা করি। ক্যালোরিমিতির মূলনীতি হতে তাহলে মোট বর্জিত তাপ ইকুয়ালস টু গৃহীত তাপ। তাহলে বর্জিত তাপ কয়টা এবার বলো তো? তাহলে দুইটাকে যোগ করে লিখবা, দুইটাকে যোগ করে লিখবা। তাহলে Q1 প্লাস Q2 ইকুয়ালস টু গৃহীত তাপ 1। তাহলে একটু মান বসাই। Q1 এর মানটা কত? 762300। 762300 মাইনাস 2100 T2, তারপরে হচ্ছে 166980 প্লাস 166980 মাইনাস 460 T2 ইকুয়ালস টু 80 T2 মাইনাস 22640। 80 T2 মাইনাস 22640। শোনো, এই ক্যালকুলেশন গুলো করার সময় একটু সাবধানতা অবলম্বন করবা। যেহেতু বড় সংখ্যা, ক্যালকুলেটর চাপার সময় একটা ডিজিট উল্টাপাল্টা হলেই কিন্তু পুরো মান চেঞ্জ হয়ে যাবে এবং সেটা আবার খুঁজতে হবে। ছোটবেলায় সরল অঙ্ক করছিলাম, সরল অঙ্কে তো অনেক বড় বড় সংখ্যা থাকতো, কাটাকাটি করতে করতে একটা অ্যান্সার আসতো, হয়তো 0 আসতো, নয় 1 নাহলে 2, এগুলো অ্যান্সারই বেশি আসতো। তো দেখো, এখানে তুমি যদি কোনো একটা ডিজিট উল্টাপাল্টা করো, সেটা খুঁজে বের করার থেকে পুরো ম্যাথটা করতে কম সময় লাগে। এই জন্য সাবধানতা অবলম্বন করো। তো সমস্ত T2 গুলাকে আমরা একটু কষ্ট করে এক পাশে নিয়ে আসি। তাহলে 2100 T2 প্লাস 460 T2 প্লাস 80 T2, তারপরে কি আসতেছে? 76 230 শূন্য, তারপরে হচ্ছে প্লাস 16 6 98 শূন্য প্লাস 22640। এই বাম পাশের এই সবগুলা যোগ করলে কত আসবে? 2100 আর 400 2500, 2640 T2। আর ডান পাশে 9,51,920। তাহলে এখন আমরা T2 টা বের করব। T2 ইকুয়ালস টু 9,51,920 ডিভাইডেড বাই 2640 কত আসে? 360.58 কেলভিন। দেখো তো, এই ম্যাথটা কি আমরা সবাই বুঝতে পারছি? কোনো ডাউট থাকলে বলতে পারেন। এবার 2 নাম্বার ম্যাথটা। তাহলে দেখো, আগের বারের যে ম্যাথটা এবং এইবারের ম্যাথ দুটা কিন্তু অলমোস্ট সেম, শুধু ছোট্ট একটা পার্থক্য আছে। আগের বারও বলছিল লোহার বর্জ্য তাপ দ্বারা বরফ গলানো যাবে কিনা, এখানেও লোহার বর্জ্য তাপ দ্বারা বরফ গলানো যাবে কিনা। তাহলে আগের বারের যে উদাহরণটা দিচ্ছিলাম, আবারও সেম উদাহরণটা দেই। আমার কাছে যে মোবাইলটা আছে, ধরো এই মোবাইলটা আমি বিক্রি করব, মোবাইল বিক্রি করে যে টাকা পাবো সেই টাকাতে আমি গরুর গোশত কিনতে চাই। মোবাইল বিক্রি করে টাকা দিয়ে 5 কেজি গরুর গোশত কিনতে চাই। উদ্দেশ্য হচ্ছে পারবো কিনা। এখন দেখো, এর আগের বারের ম্যাথটার সাথে এই ম্যাথের একটা ছোট্ট পার্থক্য আছে। এই পার্থক্যটাকে আমরা তৈরি করব। আগের বার আমার বাসা থেকে বাজারের কোনো দূরত্ব ছিল না, মানে বাসার সাথেই বাজার ছিল, আমি মোবাইল বিক্রি করার টাকা নিয়ে পুরো টাকাটা নিয়েই বাজারে চলে যাইতে পারছি। এবার ধরো, আমাকে গরুর গোশত কিনতে যাইতে হবে বগুড়ার সাতমাথায়, আমি থাকি এখানে, এখান থেকে 5 কিলো বা 10 কিলো দূরে যাইতে হবে, 10 কিলোমিটার দূরে যাইতে হবে। মোবাইল বিক্রি করতেছি আমি এখানে, বাজার এখান থেকে অনেকখানি দূরে। ধরো মোবাইল বিক্রি করে আমি টাকা পাইলাম হচ্ছে 5000, কথার কথা উদাহরণস্বরূপ বলতেছি। মোবাইল বিক্রি করে টাকা পাইলাম 5000। তারপরে আমার 5 কেজি গরুর গোশতের দাম হলো 10,000 টাকা। তাহলে আমি সম্পূর্ণ গরুর গোশত 5 কেজি গরুর গোশত কি কিনতে পারবো? মোবাইল বিক্রি করে কত টাকা পাইছি? 5000। আর 5 কেজি গরুর গোশতের দাম কত? 10,000। তাহলে টোটালটুকু কিনতে পারবো না। এখন তাহলে কতটুকু গরুর গোশত কিনতে পারবো? হিসাব করলে হবে যে 1000, 10,000 টাকা হলো 5 কেজির দাম, তাহলে 1 কেজির দাম কত? 2000 টাকা। 1 কেজির দাম 2000 টাকা, তাহলে আমার কাছে আছে 5000 টাকা, তাহলে কয় কেজি পাবো? তার অর্ধেক, 2.5 কেজি পাবো। এখন পুরো 2.5 কেজি এখন আর পাবো না।
কেন পাবো না ভাইয়া, কি হবে তাহলে? আমার কাছে তো 5,000 টাকাই আছে। এবার পুরো 5,000 টাকা তোমার কাছে থাকবে না যতক্ষণ তুমি দোকানে যায় পৌঁছাবা। এখান থেকে দোকানের একটা দূরত্ব আছে না, 5 কিলোমিটার বা 10 কিলোমিটার যে দূরত্ব, যেই দূরত্বটা ট্রাভেল করতে হলে তোমাকে কিছু টাকা গাড়ি ভাড়া দিতে হবে না? তাহলে গাড়ি ভাড়া দিলে কিছু টাকা আগে খরচ হয়ে যাবে না? খরচ হওয়ার পরে যা থাকবে সেই টাকাতে গরুর গোশত কিনবে। ধরো এখান থেকে সেই বাজার পর্যন্ত যাইতে তোমার যদি 1,000 টাকা খরচ হয়ে যায়, তাহলে ওই 1,000 টাকা বাদ দিলে যে টাকা থাকবে সেই টাকাতে তুমি গরুর গোশত কিনবে। কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে বাজার থেকে যদি তোমার বাসার ডিস্টেন্স কিছুটা থাকে, তাহলে তোমাকে আগে বাজারে যাওয়ার যে টাকাটা সেটা বাদ দিতে হবে, তারপরে কত টাকা আছে সেই টাকাতে গরুর গোশত কিনতে হবে। ক্লিয়ার? তাহলে ভাই এখানে কেন এই গল্পটা বললাম? দেখো, এর আগের বারও আমি বরফ গলাইছি, এবার আমি বরফ গলাইতে চাই। আগের বারে বরফ গলানোর জন্য বরফ গলে কত তাপমাত্রা সেটা আগে একটু চিন্তা করি, 0 ডিগ্রি। আর বরফ কত তাপমাত্রার ছিল? তার মানে যেখানে বরফ গলে সেখানেই ছিল, তার মানে যেখানে বাজার সেখানেই তুমি ছিলা। এবার তুমি আসো বাজার থেকে কিছুটা দূরে, বরফ গলে কত তাপমাত্রায়? বরফ আছে কত তাপমাত্রায়? তাহলে -5-এ কি বরফ গলবে? তাহলে যেখানে গলবে সেখানে কি তুমি আসো? একটু দূরে আসো না? তাহলে আগে সেখানে যাইতে হবে, তারপরে যাই তুমি বরফ গলাইতে পারবা। ওই যে আগে -5 থেকে 0-র বরফে যাইতে হবে, এইটুকু কি জানো? ওই বাজারের দূরত্ব, এইটুকু যাইতে তোমার কিছুটা টাকা খরচ হবে। তাহলে -5-এর বরফ 0-র বরফে যাইতে কিছুটা তাপ শক্তি ব্যয় হয়ে যাবে বা খরচ হবে। বুঝতে পারছি? গল্পের সাথে মিল আছে? তাহলে চলো কাজ করি। তাহলে এখন গলানো যাবে কিনা, আগে ওই যে মোবাইল বিক্রি করে কত টাকা পাইছে সেটা দেখতে হবে। তার মানে লোহা কতটুকু তাপ বর্জন করছে সেটা আগে একটু চেক করি। তাহলে দেখি লোহার বর্জিত তাপ, লোহার বর্জিত তাপ Q ইকুয়ালস টু MS T1 মাইনাস T2। তাহলে এম এর মান কত? লোহার ভর কত ছিল? লোহার পাত্রের ভর ছিল হচ্ছে 1 কেজি, এবং সেই পাত্রটা ছিল লোহার তৈরি, তাহলে আপেক্ষিক তাপ হলো 460। T1 কত ছিল? 363। আমি আর এই ম্যাথে সাইড নোট কিন্তু দিচ্ছি না, তোমরা অবশ্যই দিবা। T2 এর মান হচ্ছে 360.58। কত আসে দেখো তো একটু একজন। মাত্র? আই হয়, তাহলে তো গোস্ত তো দিবেই না, মানে একটা পশমও দিবে বলে মনে হয় না। মাত্র 1,000? ইস, তাহলে আমি একটা কাজ করি, উদ্দীপক একটু ছোট্ট করে পাল্টাই। লোহার বর্জিত তাপ না দিলে কি মোট বর্জিত তাপ দ্বারা উদ্দীপকের মোট, তাহলে একটু সংখ্যাটা বড় আসবে, দেখতে ভালো লাগবে। বরফ তো গলে না, বরফ তো গলার কথা না। আচ্ছা, তাহলে উদ্দীপকের, আমি একটু কোশ্চেনটা পাল্টাচ্ছি কারণ সংখ্যাটা অনেক ছোট আসতেছে। মোট বর্জিত তাপ দ্বারা, তাহলে লোহার বর্জিত তাপ কত ভাইয়া? 11,000, সরি 1,113, 1,113.2 জুল। একক লিখবা, একক না লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে। আচ্ছা, তাহলে লোহার বর্জিত তাপ, উদ্দীপকে কি খালি লোহাই তাপ বর্জন করছে? পানিও তাপ বর্জন করছে, তাহলে পানির বর্জিত তাপটাও বের করি। পানির বর্জিত তাপ, এটাকে Q1 দিলাম, পরেরটাকে Q2 দেই, M1 S1, তাহলে হচ্ছে M2 S2 T1 মাইনাস T2। তাহলে M2 পানির ভর কত ছিল? পানির ভর ছিল হচ্ছে ওই যে পানি 500 গ্রাম, মানে 0.5 কেজি। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। এবং T1 প্রাইমের মান কত? T1 প্রাইম মানে পানির ছিল হচ্ছে 363 মাইনাস 360.58, কত আসে? এটাও কমই আসবে, 2100 গুণন 3 দশমিক সামথিং, কত আসে? 5,020, 82। আর কিছু আছে দশমিক? নাই, কেন দশমিক ছিল, আসেনি। আচ্ছা, তাহলে এত জুল। তাহলে মোট বর্জিত তাপ কত? মোট বর্জিত তাপ Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2। তাহলে Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 1,113.2, 5,082। তাহলে 5,000, 6,100, 200, 200 কত আসে দেখো তো? 6,200 যোগ করো এটা। আচ্ছা, ও সরি সরি সরি, এই যে 80 আর 10, 6,195। এইটা তো আমি করতাম।
মোট বর্জিত তাপ, তাহলে মোবাইল বিক্রি করে টোটাল কত টাকা পাইলাম আমি? 6195 টাকা। এবার দেখি আমার কাছে যে 200 গ্রাম ভরের -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, 200 গ্রাম ভরের এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে গলাইতে টোটাল কতটুকু তাপ শক্তি লাগবে? 200 গ্রাম না দিয়ে 20 গ্রাম দিব নাকি? আর অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি, প্রয়োজনে আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে দেখো বরফ গলবে, -5 এর বরফ কি সরাসরি গলতে পারে? -5 এর বরফ সরাসরি গলতে পারে? প্রথমে -5 এর বরফ 0 বরফে পরিণত হবে, সেটা একটু করি। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে Q ইকুয়ালস টু MS T2 T1। তাহলে Q3 দিলাম, M3S3। এবার দেখো তো ভর কত? 200 গ্রাম, গ্রামকে কেজি করলে আসবে 0.2 কেজি। আপেক্ষিক তাপ কত ধরবা বলো তো? এবার তো বরফ নিয়ে কাজ হচ্ছে, তাহলে বরফের আপেক্ষিক তাপ কত? 2100 জুল পার কেজি পার কেলভিন। আর T1 T2 T1 এর মান হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান 0 ডিগ্রি সেলসিয়াস। T2 T1 কত? একবারে আমি মোট হিসাবটাই লিখি, 5 ডিগ্রি সেলসিয়াস বা 5 কেলভিন। ঠিক আছে, এবার মানটা বসাই। ভর কত? 200 মানে 0.2 গুণন আপেক্ষিক তাপ কত? 2100। T2 T1 এর মান হচ্ছে 5। দেখো তো কত আসে। আচ্ছা 2100 না 200? 2100 জুল। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে এত টাকা লাগে, সরি এত তাপ লাগে। গল্পে গল্পে টাকা বলে ফেলছি। আচ্ছা তাহলে শোনো, কখনো কখনো এখানেই অ্যান্সার থামানো যায়, আর করা লাগে না। কখনো কখনো এখানেই অ্যান্সার থামায় ফেলা যায়। কিভাবে থামানো যাবে? দেখো মোবাইল বিক্রি করে আমি টাকা পাইছি কত? দেখেন আমাদের কাছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হতে লাগে হচ্ছে 2100 জুল। আমি বললাম কখনো কখনো এখানেও ম্যাথ থামায় দেওয়া যায়। কিভাবে থামায় দেওয়া যায়? আমার কাছে মোবাইল বিক্রি করা মোট টাকা কত? 6195। এখন এই যে -5 এর বরফ 0 বরফে যাওয়া, এটাকে আমরা কিসের সাথে তুলনা করলাম? বাসা থেকে বাজারে যাওয়ার সাথে তুলনা করলাম। বাসা থেকে বাজারে যাইতে টাকা লাগছে কত? 2100 টাকা। তোমার কাছে আছে কত? 6195 টাকা। তাহলে বাজারে যাওয়ার জন্য যত টাকা দরকার তত টাকা তোমার কাছে আছে, মানে সেই খরচ করার সামর্থ্য কি তোমার আছে? অবশ্যই আছে। 6000 টাকা আছে তোমার কাছে, আর তুমি মাত্র খরচ করবে কত? 2100। তাহলে এই সামর্থ্য আছে। কিন্তু যদি এমন হতো যে এইখানের বর্জ্য তাপ 6195, শুধুমাত্র বাজারে যাইতেই 21000 জুল লাগে, তাহলে আর কি তোমার বাজারে যাওয়ার দরকার আছে? ওখান থেকেই ফেরত আসো, যে গরুর গোস্ত দরকার নেই, গাড়ি ভাড়া আগে জোগাড় করি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানেও কখনো কখনো ম্যাথ থামায় দেওয়া যায়। কখন থামাবা? যদি এইখানেই প্রয়োজনীয়তা এর থেকে বেশি হয়, তাহলে আর করার দরকার নেই। কিন্তু যদি তা না হয় তাহলে করতে হবে। এখনো কি তা আছে? দেখো তো বাজারে যাওয়ার জন্য যে সামর্থ্য দরকার তা আছে না তোমার? তা তুমি তার একটু আগাইতে পারবা। দেখি তাহলে 0 বরফ গলাইতে কতটুকু তাপ দরকার হয়। তাহলে বরফ গলাতে প্রয়োজনীয় তাপ, তো সেটার সূত্র কি? Q ইকুয়ালস টু MLF। রেখে দিলাম Q4। তাহলে M বরফের ভর ছিল 0.2, LF এর মান 3,34,000। এবার একটু ক্যালকুলেট করো। 66,800। আল্লাহ শেষ। 66। 20 গ্রাম বরফ দেওয়া লাগতো, তাপ অনেক কম লাগে। এই তাহলে দেখো বরফ -5 এর বরফ টোটাল যদি গলাইতে চাও, মোট প্রয়োজনীয় তাপ, বরফ গলাতে মোট প্রয়োজনীয় তাপ, মোট প্রয়োজনীয় তাপ ধরলা কিউ প্রাইম, সেটা কত? Q3 প্লাস Q4। Q3 এর মান হচ্ছে 2100 প্লাস 66,800, কত আসে? 68,900 জুল। এখন তুমি বলো, মোবাইল বিক্রি করে টাকা পাইলা 6000, আর টোটাল যাতায়াত প্লাস গরুর গোস্ত মিলে লাগবে কত? 68,900। তাহলে কি কিনতে পারবা? আচ্ছা তুমি এখন চিন্তা করবা, আমি বলছি কি সম্পূর্ণ যদি না করতে পারে
এই যে যেহেতু কিউ প্রাইম ইজ গ্রেটার দেন কিউ, অতএব সম্পূর্ণ বরফ গলবে না। যদি সম্পূর্ণ বরফ না গলে তাহলে কতটুকু বরফ গলবে সেটা বের করতে হবে। বাকি অংশ বাম পাশে করি, আশা করতেছি বাম পাশেরটুকু তোমাদের তোলা হয়েছে। এখন দেখি, মনোযোগ দিয়ে শোনো এই কাহিনীটা। তোমার কাছে যে তাপ আছে সেই তাপ কয় ধাপে খরচ হচ্ছে? 2 ধাপে। প্রথমে বাজারে যাবা, তারপরে না দোকানদারকে জিজ্ঞেস করবা ভাই আমার কাছে এই টাকা আছে, আমার যে কয়েক টুকরা হয় দেন। বুঝতে পারছেন? তাহলে আগে বাজারে যাওয়া লাগবে। তাহলে তোমার কাছে আছে 6000 টাকা, বাজারে যাইতে 2100 টাকা খরচ হয়েছে, তাহলে দোকানদারের সামনে যখন গেছো তখন তোমার কাছে কত টাকা আছে? মাইনাস করতে হবে। তাহলে আমরা একটু হিসাব করি যে -5 এর বরফ 0 এর বরফে পরিণত হওয়ার পর অবশিষ্ট তাপ যা থাকে তা দিয়ে তুমি বরফ গলাবা। তাহলে দেখো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিসে পরিণত হতে? বরফে। হ্যাঁ, -5 এর বরফ 0 এর বরফ, ওই যে -5 এর বরফ 0 এর বরফ। সরাসরি কি -5 এর বরফ পানি হয় না, এই জন্য আগে 0 এর বরফ হবে। পরিণত হতে মানে হওয়ার পর অবশিষ্ট তাপ কিভাবে বের করবা? 6195.2 মাইনাস 2100 কত আসে? 4095.2 জুল। এতটুকু তাপ অবশিষ্ট আছে। তাহলে এখন যখন তুমি দোকানদারের সামনে গেছো তখন তোমার কাছে আছে আর মাত্র কয় টাকা? 4000 টাকা, তাই না? একটু হিসাব দেখো, তোমার কাছে প্রথমে ছিল 6195, তোমার কাছে টোটাল লাগতো এতটুকু মোট কাজ করার জন্য। এখান থেকে একটা অংশের কাজ তুমি করে ফেলছো, আর কাজ বাকি আছে কতটুকু? শুধু এতটুকু না, এইটুকু কাজ বাকি আছে, মানে বরফ গলানো বাকি আছে। তার জন্য তোমার কাছে তাপ আছে কত? 4095। এখন কিন্তু আর এতটুকু তাপ নাই। তাহলে এখন দেখবা যে কতটুকু বরফ গলে, আগের বারের মতো ঐকিক নিয়ম। তাহলে আমরা জানি এই বিয়োগটাই অনেকে করতে ভুলে যায়। আমরা জানি অনেক কিছুই, তার মধ্যে একটা হচ্ছে 3,34,000 জুল তাপে বরফ গলে। কতটুকু বরফ গলে বলো? 1 কেজি। তাহলে 1 জুল তাপে বরফ গলবে 1/3,34,000 কেজি। তোমার কাছে কি তাপ আছে? 3,34,000 জুল তাপ আছে? তোমার কাছে কি 3,34,000 জুল তাপ আছে? কতটুকু আছে? 6000 না 4000? 4000। কিছু তো খরচ করেই ফেলছো, অবশিষ্ট দিয়ে এখন তুমি গোস্ত কিনবা। দোকানদারের কাছে যায় হাত পাচ্ছ কয় হাজার টাকা নিয়ে? 4095.2 জুল তাপ নিয়ে। দোকানদার বলছে বাবা তুমি একটা টুকরা নিয়ে চলে যাও, 5 কেজি গরুর গোস্ত নিতে আসছো, তুমি একটা টুকরা নিয়ে বাসায় হাঁটা দাও, যাই 1 টুকরা গরুর গোস্তের বিরিয়ানি রান্না করো। কথা আসে দেখো, 0.0123 এত কেজি। গ্রাম করো তাহলে 12.3 গ্রাম। গেছিলা কয় কেজি কিনতে? আসলে 5 কেজি না, 200 গ্রাম নিতে গেছিলা। 200 গ্রাম নিতে গেছিলা। হ্যাঁ, আচ্ছা গ্রামে তুলনা করলে দেখাতে সুবিধা হয়। 200 গ্রাম নিতে গেছিলা, দিছে 12 গ্রাম। এটা নিয়ে আজকে খুশি থাকো। এই দেখো ম্যাথটা কি বুঝতে পারছো? তাহলে এত গ্রাম বরফ গলবে। তাহলে যদি সবকিছু ক্লিয়ার থাকে, বোঝা হয়ে থাকে, কোনো কোশ্চেন না থাকে, ক্লাস আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ও আচ্ছা।